তবে যাই বলুন রাজবাবু, শহরের ঘিঞ্জি পরিবেশ থেকে বাইরে এসে এরম একটি মনোরম জায়গায় কাজ করার অভিজ্ঞতাটা মন্দ হবে না। তা ভুল কিছু বলনি। তবে শোনো, কাজটা কিন্তু ভীষণ দায়িত্বের কাজ, আর তুমি ভরসার লোক, সেই জন্যই পুরো ভারটা তোমার উপর ছাড়লাম। কাজের সূত্রে রজতবাবুকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। তিনি এক বেসরকারি ঠিকাদারের অধীনে পরিদর্শকের কাজ করেন। ঠিকাদারের নাম রাজশেখর বাগচি। এবার রাজশেখরবাবু বর্ধমান জেলার একটা গ্রামের রাস্তা ঢালাইয়ের কাজের ঠিকা নেন। বেশ বড় আকারের প্রজেক্ট, কম করে ৬০-৭০ লাখ টাকার কাজ হবে। সমস্ত কিছু দেখে শুনে ঠিক করে রজতবাবুর উপর কাজের সমস্ত দায়িত্ব দিয়ে তিনি বাড়ি ফিরে যান। রাজশেখরবাবু চলে যাওয়ার পর রজতবাবু গ্রামের ২ জন লোককে সঙ্গে নিয়ে রাস্তাটা পরিদর্শন করতে যান। লোকগুলোর মধ্যে একজন রজতবাবুকে জানালো যে গ্রাম থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পুরো ৪ কিলোমিটার রাস্তা ঢালাই হওয়ার কথা আছে বাবু। আপনি পুরো রাস্তাটা নিজে একবার ঘুরে দেখে নিন, তারপর না হয় কাল থেকে কাজ শুরু করবেন। রজতবাবু লোকটার কথায় সমর্থন করে হেঁটে হেঁটে রাস্তাটা ঘুরে দেখতে লাগলেন। সময়টা শীতকাল, তাই হাঁটতে বেশি কষ্ট হচ্ছে না রজতবাবু। বেলা বেশ বেড়েছে বলে ঠান্ডাও বেশি লাগছে না। সূর্যের তাপটা শরীরে লাগতেই বেশ আরাম বোধ করছেন। তিনি রাস্তার ২ পাশে দেখতে দেখতে হেঁটে চলেছেন। কাজ শুরু করার পর ঢালাইয়ের জন্য কোথায় বালি পাথর নামিয়ে রাখা যায় সেই রকম ফাঁকা জায়গা তিনি মনে মনে ঠিক করে নিচ্ছেন। লোক দুটো রজতবাবুর পিছনে নিজেদের মধ্যে কথা বলতে বলতে আসছে। মাঝে মাঝে তারা রজতবাবুকে রাস্তা তৈরির ব্যাপারে নানান প্রশ্ন করছে। রজতবাবুও সেই সকল প্রশ্নের উত্তর দিতে দিতে আনমনে হেঁটে চলেছেন। আরও কিছু দূর হাঁটার পর রজতবাবুর চোখে পড়ল একটা বিশাল আকৃতির জলাশয়। জলাশয়টির বেশিরভাগ অংশ কচুরিপানায় ভরে গেছে। রজতবাবু লোক দুটোকে জলাশয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতেই একটি লোক বলল, বাবু, এটা হচ্ছে দত্তদের বাঁধ। এর গভীরতা অনেক। খরা বছরেও এই বাঁধের জল মরে না। আপনি ইচ্ছে করলে কাজের সময় এই জলাশয় থেকে জল নিয়ে ব্যবহার করতে পারেন। রজতবাবু লোকটার কথা শুনে বললেন, সে পরে না হয় দেখা যাবে, আগে কাজ তো আরম্ভ হোক। এরপর রজতবাবু লোক দুটিকে নিয়ে রাস্তার আরও কিছুটা অংশ পরিদর্শন করে ফিরে এলেন। তিনি জানতে পারলেন গ্রামের পক্ষ থেকে ওই লোক দুটি রাস্তা তৈরি দেখাশোনার কাজ করবে। তাদের মধ্যে একজন বলল, বাবু, আপনাদের সবার থাকার জন্য একটা ঘরের বন্দোবস্ত করা হয়েছে, তবে রান্নাবান্নাটা একটু কষ্ট করে আপনাদেরই করে নিতে হবে। আসুন আসুন বাবু, আপনাকে ঘরটা ভালো করে দেখিয়ে দিই। আজ রজতবাবু ছাড়াও আরও ২ জন জেসিবি ড্রাইভারের আসার কথা ছিল। তাদের একজনের নাম সৌমেন আর একজনের নাম কার্তিক। ইতিমধ্যে তারা এসেও পড়ল। কাল কাজ আরম্ভ হলে আরও অনেক লোকজন আসবে। রজতবাবু আর দেরি না করে রান্না বসিয়ে দিল। আজ রান্না বসাতে দেরি হওয়ার জন্য আয়োজন খুব সামান্যই হয়েছিল। ভাতের সঙ্গে আলু ও ডিম সেদ্ধ। আজ ওই দিয়েই ৩ জনে খুব তৃপ্তি ভরে খেলেন। খাবার পর একটু বিশ্রাম নিয়ে গ্রামের দোকান থেকে কিছু দরকারি জিনিসপত্র কিনতে গেলেন ৩ জনে। জিনিসপত্র সব কিনে আনার পর ওরা ৩ জনে আবার একবার বাকি রাস্তাটা পরিদর্শন করতে বেরোলো। পুরো ৪ কিলোমিটার রাস্তা ঘুরে দেখতে দেখতে বেলা পড়ে আসলো। সূর্যি মামা আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়তে লাগলো। রজতবাবু দেখলেন পাখিরা সব দলে দলে বাসায় ফিরে যাচ্ছে। তিনিও তাই আর কাল বিলম্ব না করে সৌমেন ও কার্তিককে নিয়ে ফেরার পথ ধরলেন। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়তে লাগলো। দূষণ কম থাকায় গ্রামের দিকে ঠান্ডাটা এমনি একটু বেশি লাগে। ফেরার সময় দত্তদের বাঁধের কাছে আসতেই রজতবাবু লক্ষ্য করলেন বাঁধের জলে নানা রঙের অনেক ধরনের জলচর পাখি নেমেছে। এতগুলো নানা রঙের পাখি একসঙ্গে রজতবাবু এর আগে কখনো দেখেনি। সন্ধ্যের আগে হালকা আলোর আভায় পাখিগুলোকে দেখতে অপূর্ব লাগছে। মনে হচ্ছে যেন দিঘির জলের মধ্যে নানান রঙের খেলা শুরু হয়েছে। পাখিগুলো সব নানান শব্দ করে ডাকছে আর জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।
রজতবাবু এই সুন্দর দৃশ্য আরও কিছুক্ষণ উপভোগ করার জন্য জলের ধারে নেমে দৃশ্যটা দেখবেন বলে ঠিক করলেন। তাই সৌমেন ও কার্তিককে বলে দিলেন, তোমরা গিয়ে ততক্ষণে কিছু রান্না করে রাখো, আমি একটু পুকুর দিক থেকে ঘুরে আসছি। ছেলে দুটো ঠিক আছে বাবু বলে চলে গেল। রজতবাবু রাস্তা ছেড়ে বাঁধের জলের ধারে জমিতে নেমে পড়লেন। রজতবাবুকে নামতে দেখে কতগুলো পাখি উড়ে গিয়ে আবার একটু দূরে গিয়ে জলে নামল। সন্ধ্যার অন্ধকার গাঢ় হচ্ছে ধীরে ধীরে। জলের ধারে রজতবাবু একা দাঁড়িয়েই পাখিদের জলকেলি দেখছে। মাঝে মাঝে শীতল শুভ্র বাতাস এসে রজতবাবুর সারা শরীর ঠান্ডায় কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার একটু গাঢ় হতেই রজতবাবু পাখিগুলোকে আর দেখতে পাচ্ছেন না, শুধু তাদের ডাক রজতবাবুর কানে আসছে। রজতবাবু ভাবলেন, না আর দাঁড়িয়ে লাভ নেই, এবার বাড়ি ফেরা যাক। তিনি সেই কথা ভেবে বাঁধের পাড় ছেড়ে রাস্তার উপরে উঠতে যাবেন, তখনই তিনি দেখলেন তার থেকে কিছুটা দূরে বাঁধের জল ঘেঁষে মাটি থেকে খানিকটা উঁচুতে একটা আলো জ্বলছে আর নিভছে। রজতবাবু হঠাৎ জলের ধারে আলো জ্বলছে দেখে ভয় পেয়ে গেলেন। পরক্ষণেই তার মনে পড়ল আলেয়ার কথা। জলাশয়ের কাছে অনেক সময় গাছপালা পচনের ফলে মার্স গ্যাসের সৃষ্টি হয়, যার ফলেই মাঝে মাঝে এই রকম আলো দেখতে পাওয়া যায়। এই কথা মনে পড়তেই রজতবাবুর ভয় অনেকটা কমে গেল। কিন্তু তারপরে তিনি শুনলেন আলোটার কাছেই যেন কোনো মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কান্নাটা প্রথমবার শুনে রজতবাবু নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভাবছিলেন এটা হয়তো তার শোনার ভুল হয়ে থাকবে, কেননা এই ভর সন্ধেবেলায় পুকুর পাড়ে কেই বা বসে কাঁদবে। কিন্তু পরক্ষণেই যখন তিনি আবার কান্নার শব্দটা পেলেন, তখন তার মনের ভুল ভেঙে গেল। তিনি এবার স্পষ্ট শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজটা ক্রমাগত তার দিকে এগিয়ে আসছে। এবার রজতবাবুর একটু ভয় করতে লাগলো। তিনি আলোটার দিকে আবার তাকাতে গিয়ে দেখলেন আলোটা আর নেই, সেটা কখন যেন নিভে গেছে। তিনি কি করবেন এই কথা ভাবছেন, তখনই হঠাৎ কান্নাটা যেন তার খুব কাছে এসে থেমে গেল। তারপর রজতবাবুর থেকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে কাঁদো কাঁদো গলায় রজতবাবুকে জিজ্ঞাসা করল, কে কে তুমি? রজতবাবু প্রশ্নটা শোনা মাত্রই আওয়াজটার দিকে চোখ ফেরাতেই দেখতে পেলেন একটা শাড়ি পরিহিত মেয়ে কখন যেন তার পাশে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে মেয়েটির মুখ চোখ কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, তবে মেয়েটিকে দেখে রজতবাবুর বিবাহিত বলে মনে হলো। তবে রজতবাবু ভেবে পেলেন না এই সন্ধে বেলায় মেয়েটি পুকুর পাড়ে বসে কাঁদছিল কেন। তিনি সেই কথা মেয়েটিকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন, তখনই মেয়েটি রজতবাবুকে প্রশ্ন করল, কি হলো, বললে না যে কে তুমি? আরে ভর সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে কি জন্য এসেছো? রজতবাবু দেখল মেয়েটার কথার মধ্যে আর সেই কাঁদো কাঁদো ভাবটা নেই, সে এবার স্বাভাবিকভাবেই কথা বলছে। রজতবাবু এবার মেয়েটির প্রশ্নের উত্তরে বললেন, আমার নাম রজত বসু, আমি এই একটু ঘুরতে এসেছিলাম এইদিকে। ঘুরতে এসেছো না মাছ চুরির মতলব, সেটা ঠিক করে বলো তো। রজতবাবু এবার মেয়েটির কথা তীব্র প্রতিবাদ জানিয়ে বললেন, এ মা, ছি, আমাকে এইরকম অপবাদ দেবেন না। আমি আজই হলো এই গ্রামে এসেছি। গ্রামে যে নতুন ঢালাই রাস্তাটা তৈরি হবে সেটা দেখাশোনা করার ভার আমিই নিয়েছি। আমি এসব মাছ চুরি করে কী বা করতে যাব বলুন? এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম জলাশয়ে অনেক জলচর পাখি নেমেছে। সেগুলোকে কাছ থেকে দেখার লোভটা সামলাতে পারলাম না, সেই জন্যই তো বাঁধের ধারে এলাম। তা তুমি একটা কথা বলো, এই ভর সন্ধেবেলায় পুকুর পাড়ে বসে একা একা কাঁদছিলে কেন? কিছুক্ষণ চুপ থাকার পর মেয়েটি জবাব দিল, আমার স্বামী আমাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। তারপর আমি এই গ্রামে আমার বাপের বাড়ি চলে আসি। ওই যে পুকুর পাড়ে বাড়িটা দেখছো। মেয়েটি আঙুল নির্দেশ করে পুকুর পাড়ে একটা ছোট্ট কুটির দেখিয়ে দিল। ওখানে আমার বুড়ো বাবা আর আমি থাকি।
অনেক দিন হলো আমি বাপের বাড়ি এসেছি, কিন্তু আমার স্বামী এখনো আমায় নিয়ে যেতে আসেনি। এদিকে বাবা আমাকে আর রাখবে না বলেছে এখানে, তাই আজ আমাকে খুব মেরেছে। আমি 3 মাসের গর্ভবতী। এই অবস্থায় আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু ভেবে পাচ্ছি না। তাই দুঃখে পুকুর পাড়ে বসে কাঁদছি। এই বলে মেয়েটি আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। রজতবাবুর মেয়েটির দুঃখের কথা শুনে খুবই খারাপ লাগলো। তিনি মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, হয়েছে, আর কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। মেয়েটি আবার ইনিয়ে বিনিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, কি কি ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমাকে কে দেখবে? আমি তো না খেতে পেয়ে মারা যাব। না, এইভাবে ভেঙে পড়ো না, দেখো কিছু একটা উপায় নিশ্চয়ই বেরোবে। উপায়? উপায় যতদিনে বেরোবে ততদিনে আমি ও আমার পেটের সন্তান না খেতে পেয়ে মারা যাব। বলে মেয়েটি আবার কাঁদতে লাগলো। মেয়েটির এই অসহায় অবস্থা দেখে রজতবাবু আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি এমনিতেই দয়ালু মানুষ, তাই তিনি কিছু বিচার বিবেচনা না করেই মেয়েটিকে বললেন, দেখো, তুমি দিনের বেলায় যা জুটবে তাই খেয়ে থাকবে, আমি রাতের বেলায় না হয় তোমার জন্য খাবার নিয়ে আসবো, তবে তোমার যদি তাতে কোনো আপত্তি না থাকে। মেয়েটি রজতবাবুর প্রস্তাবটা শোনা মাত্রই কান্না থামিয়ে বলল, আপত্তি? আপত্তি কেন থাকবে? তুমি যখন আমার উপর সদয় হয়ে এত বড় উপকার করছো, তখন কি আমি সেটা ফিরিয়ে দিতে পারি? ঠিক আছে, তুমি প্রতিদিন আসবে, আমি এই বাঁধের ধারে বসে তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, তোমার নাম কি? সুজাতা। ঠিক আছে সুজাতা, তুমি কাল থেকে এখানে অপেক্ষা করবে, আমি খাবার নিয়ে এসে না হয় তোমার নাম ধরে ডাকবো। আজ অনেকটা রাত হয়ে গেল, এখন আসি। এসো। রজতবাবু মেয়েটিকে বিদায় জানিয়ে তাদের আস্তানায় ফিরে এলেন। রজতবাবু ঘরে ফিরে দেখলেন ড্রাইভার ছেলে দুটো মানে সৌমেন আর কার্তিক রুটি ও ডিমের অমলেট তৈরি করেছে। আর দেরি না করে রজতবাবু খেতে বসে গেলেন। খেতে খেতে রজতবাবুর সুজাতার কথা মনে পড়তে লাগল। বেচারি মেয়ে, ভালো করে খেতে পায় না, স্বামী বাবা কেউ দেখতে পারে না তাকে। কি অভাগী কপাল মেয়েটার। রজতবাবু কথাগুলো ভাবতে ভাবতে একবার তার মনে হলো আজ থেকেই মেয়েটাকে খাবার দিয়ে আসতে পারলে ভালো হতো। পরক্ষণেই তিনি আবার ভাবলেন, না, আজ থাক, কাল থেকে কাজ শুরু হলে রান্নার সমস্ত ভার তার উপর এসে পড়বে। তখন তার সুজাতার জন্য আলাদা করে খাবার রাখতে কোনো অসুবিধা হবে না। প্রথমে রান্না করে নিয়ে কিছু খাবার তিনি আলাদা করে সুজাতার জন্য সরিয়ে রেখে দেবেন, তাহলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি খাবারটা সুজাতাকে গিয়ে দিয়ে আসবেন। এই সব ভাবতে ভাবতে রজতবাবুর খাওয়া হয়ে গেল। এরপর তারা 3 জন শুয়ে পড়ল। নতুন জায়গা হওয়ার জন্য রজতবাবুর ঘুম আসছিল না। ড্রাইভার 2 জন ঘুমিয়ে পড়েছে। রজতবাবু শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, তিনি সঠিক সিদ্ধান্ত নিলেন তো মেয়েটাকে নিয়ে? যদি কোনোদিন খাবার নিয়ে যেতে গিয়ে কেউ তাকে দেখে ফেলে, তাহলে তিনি কি উত্তর দেবেন? তার থেকে ভালো হতো যদি সৌমেন ও কার্তিককে মেয়েটার কথা জানানো যেত। আবার পরক্ষণেই তিনি ভাবলেন, না, সবাইকে জানানো চলবে না, বলা তো যায় না কে কি ভেবে বসবে। যদিও তিনি বিবাহিত, তার ঘরে বউ আছে, শুধুমাত্র মেয়েটিকে সাহায্য করা ছাড়া রজতবাবুর মনে আর কোনো খারাপ অভিসন্ধি নেই। এসব চিন্তা করতে করতে তিনি এক সময় ঘুমিয়ে পড়লেন। পরের দিন থেকে রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেল। প্রথমে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে কিছুটা তোলা হবে, তারপর ঢালাইয়ের কাজ শুরু হবে। ওই পরিকল্পনা মাফিক কাজ হতে লাগলো। আজ আরও কতগুলো লোক কাজে এসেছে। তারা জেসিবির কাটা মাটিটা একটু দূরে ফাঁকা জায়গায় সরিয়ে রাখছে। এইভাবে সারা দিন কাজ চলছে। দুপুরের রাতের রান্না
রজতবাবুই করলেন। রাতের রান্না হয়ে যাবার পর রজতবাবু কিছুটা খাবার সুজাতার জন্য আলাদা করে সরিয়ে রেখে দিলেন। তারপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে রজতবাবু আস্তে আস্তে বিছানা থেকে উঠে খাবারের বাটিটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেলেন। রাত তখন অনেক হয়েছে। রজতবাবু ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামতেই কতকগুলো কুকুর তাকে প্রচণ্ড ঘেউ ঘেউ করতে করতে তার পিছনে পিছনে যেতে লাগলো। তারপর রজতবাবু যেই গ্রামের সীমানা পেরিয়ে দিঘির পাড়ে এসে পড়লেন, সেই কুকুরগুলো সব যেন কিছুর ভয় পেয়ে কোথায় চলে গেল। রজতবাবু রাস্তা ছেড়ে দিঘির পাড়ে নেমে সুজাতার নাম ধরে 2-3 বার ডাকলেন। সুজাতা, সুজাতা, সুজাতা। তুমি এসেছো? এত দেরি করছিলে, আমি ভাবলাম তুমি হয়তো এই অভাগীর কথা মনে রেখে তার জন্য আর খাবার নিয়ে আসবে না। জানো, সে কখন থেকে আমি তোমার অপেক্ষায় বসে আছি। সুজাতার কথার বাচন ভঙ্গিতে রজতবাবু একটা মায়াময় টান অনুভব করলেন। রজতবাবুর মনে হলো তাদের যেন কত দিনের চেনাশোনা। তাই তার আসতে দেরি হচ্ছে দেখে সুজাতার মন যেন উতলা হয়ে পড়েছে। যেমনটা কৃষ্ণের পথ চেয়ে অধীর আগ্রহে বসে থাকা রাধার হতো, ঠিক সেই রকম। রজতবাবু আধো আলো আধো অন্ধকারের মধ্যে সুজাতাকে দেখে বুঝলেন সে যেন আজ একটু সেজে এসেছে। সে পায়ে নূপুর পড়েছে। সুজাতা যখন তার কাছে হেঁটে এলো তখন তার পায়ে নূপুরের আওয়াজ পেয়েছেন তিনি। শাড়িটাও কালকের থেকে অনেক ভালো পরে এসেছে। আধখানা চাঁদের হালকা আভায় শাড়ির পাড়টা চিকচিক করছে, কিন্তু তাও মুখটা আজও রজতবাবু ভালো করে দেখতে পাচ্ছেন না। সুজাতা এবার রজতবাবুর খুব কাছে এগিয়ে এসে বলল, কই দেখি আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? রজতবাবু কল্পনাও করতে পারেননি যে সুজাতা তার এতটা কাছে চলে আসবে। তিনি আমতা আমতা করে বললেন, এই বাটিতে ভাত, সবজি আর মাছ আছে, এটা খেয়ে নাও। সুজাতা রজতবাবুর হাত থেকে বাটিটা নিয়ে নিল। তারপর বলল, তোমাকে কিন্তু আমার সঙ্গে খেতে হবে। হ্যাঁ। রজতবাবু তো খেয়ে এসেছেন, তাই সুজাতার কথায় আপত্তি করে তিনি বললেন, আমি খেয়ে এসেছি, তুমি খাও। আর আমি খেলে এই সামান্য খাবারে তোমার পেট ভরবে না। কে বলেছে পেট ভরবে না? তুমি আমার সাথে খেলে তবেই আমার পেট ভরবে। আর তুমি যদি খেতে আপত্তি করো তো আমিও খাবো না। রজতবাবু আর আপত্তি করতে পারলেন না। সুজাতা প্রথমে রজতবাবুকে খাইয়ে দিল। ওই দেখি, করো দেখি। তারপর নিজে খেল। খাবারের পর্ব মিটে গেলে সুজাতা রজতবাবুকে বলল, চলো আমাদের কুঠির থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। বাবা এখন কিছুদিনের জন্য আত্মীয়র বাড়ি গেছেন, একটু বসে গল্প করবে, তারপর না হয় চলে যাবে। রজতবাবু সুজাতার অনুরোধ আর প্রত্যাখ্যান করতে পারলেন না। তিনি তার সঙ্গে তাদের কুটিরে গেলেন। কুটিরে পৌঁছে সুজাতা বলল, দাঁড়াও, আগে আলোটা জ্বালাই। এরপর সুজাতা একটা লণ্ঠন জ্বালালো। রজতবাবু লণ্ঠনের আলোয় দেখলেন ছোট্ট একটি ঘর। ঘরের মধ্যে সেই রকম কোনো জিনিসপত্র নেই। আর এই আলোতেই তিনি প্রথমবারের জন্য সুজাতাকে ভালো করে দেখলেন এবং দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। এর আগে পর্যন্ত আলো আঁধারিতে সুজাতার অবয়ব সম্পর্কে স্বল্প ধারণা করতে পারলেও তার এই রূপ সৌন্দর্য সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তার কোমর অবধি বিস্তৃত ঘন কালো চুল বাইরের মৃদু বাতাসে হালকা উড়ে এসে তার চোখ ও মুখের উপর পড়ছে। আর তার সেই দুটি চোখ যেন কোনো নিপুণ চিত্রশিল্পী অতি সূক্ষ্মতার সাথে তুলি দিয়ে গেছেন। তা যেন অদ্ভুত এক নেশায় ভরা, যে নেশায় আসক্ত না হয়ে থাকা যায় না। আর তার টিকালো নাকের নিচে তার ওই হালকা গোলাপি রঙের ঠোঁটটি কিছু না বলেও অনেক কিছু ব্যক্ত করে দিচ্ছে।
এবার বাইরে থেকে একটা দমকা বাতাস এসে সুজাতার শাড়ির আঁচল হালকা উড়িয়ে দিয়ে গেল এবং রজতবাবু সুনিশ্চিত হয়ে গেলেন যে সুজাতার দেহের প্রতিটি ভাঁজ বিধাতা একেবারে মেপে বানিয়েছেন, কোথাও বেশি বা কম রাখেননি। তিনি ভাবলেন, এমন এক অতীব সুন্দরী নারীকে কিভাবে তার স্বামী এইভাবে অবহেলা করতে পারে। তার বিস্ময় ভাঙিয়ে সুজাতা বলল, কি গো, চুপ করে গেলে যে? এখনো রাত অনেক বাকি। আমি একা মানুষ, কি করব? তার থেকে একটু বসো, কিছু গল্প করা যাক। রজতবাবু প্রথমে একটু আপত্তি জানালেও পরে রাজি হলেন। তার মনে হলো কোনো এক অদৃশ্য টান তাকে সুজাতার সঙ্গে বেঁধে ফেলেছে। সুজাতা তার নানা রকম দুঃখের কথা বলতে লাগলো। রজতবাবু সব কথার শুধু হ্যাঁ না করে উত্তর দিতে লাগলেন। সুজাতার কথা শুনে রজতবাবুর মনে হলো মেয়েটার ভাগ্যটা খুবই খারাপ, তাই সংসারে কারো কাছ থেকে কোনো দিন ভালোবাসা পায়নি। সুজাতা রজতবাবুকে প্রশ্ন করল, তোমার আমাকে কেমন লাগছে? রজতবাবু প্রথমে কি উত্তর দেবেন খুঁজে পাচ্ছিলেন না। তারপর বললেন, হ্যাঁ, ভালো ভালো। সুজাতা বলল, তাহলে আমি যদি বলি তোমাকে আমি ভালোবাসি, তাহলে তুমি আমাকে ভালোবাসতে পারবে? কখনো না, আমি বিবাহিত, এটা আমি করতে পারবো না। সুজাতা এবার কেঁদে কেঁদে বলতে লাগলো, ঠিকই তো, তুমি কেন আমাকে ভালোবাসবে? আমার তো কপালটাই খারাপ, কারোর কাছ থেকে কোনো দিনও ভালোবাসা পেলাম না। কথাটা বলে সুজাতা কাঁদতে লাগলো। রজতবাবু মহা বিপদে পড়লেন। মেয়েটার কান্না না থামালে তিনি ঘরে যেতে পারছেন না। তাই তিনি সুজাতার কান্না থামানোর জন্য বললেন, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার চেয়েও বড় কথা, দেখো, আমি তোমার ভালো চাই। তুমি কি আমার এই শরীরকে আপন করে নিয়ে আমার সাথে এ রাতে মিলিত হতে পারবে? রজতবাবু প্রস্তাবটা তো শুনেই অবাক। তিনি সুজাতাকে বললেন, অসম্ভব, তুমি এখন একজন সন্তানের মা হতে চলেছ, এটা কি করে বলতে পারো তুমি? না না, আমি তোমার এই অনুরোধ কিছুতেই রাখতে পারবো না। তাহলে কাল থেকে আমার উপর মায়া দেখিয়ে আর খাবার নিয়ে এসো না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। এই বলে সে আবার কাঁদতে লাগলো। রজতবাবু কি করবেন খুঁজে পাচ্ছিলেন না। একরকম বাধ্য হয়েই সুজাতাকে সামলাতে তিনি তার কাছে সরে গিয়ে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিলেন এবং সুজাতা তার মাথাটা এলিয়ে দিল রজতবাবুর কাঁধে। তিনি এবার সুজাতার উষ্ণ নিঃশ্বাস স্পষ্ট অনুভব করতে পারছেন। হঠাৎ সুজাতা রজতবাবুর শার্টের কলারে একটা টান দিয়ে চোখে চোখ রেখে বলল, দেখো দেখো আমার দিকে, কি খামতি আছে আমার মধ্যে। রজতবাবু যেন শত চেষ্টা সত্ত্বেও সুজাতার সেই মায়াবী চোখের গভীরতায় হারিয়ে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারছে না। এক অদ্ভুত নেশার বাঁধন যেন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলছে তার অবচেতনেই। কিছু বুঝে ওঠার আগেই সুজাতার স্পর্শ কাতর ঠোঁটটি চেপে ধরল রজতবাবুর ঠোঁট। এবার তিনিও যেন প্রতিরোধের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছেন। নিজের দুই হাত দিয়ে জাপটে ধরলেন সুজাতাকে। সেই রাতেই দুটি তৃষ্ণার্ত শরীর মিলিত হলো কামলীলায়। বাইরে থেকে একটা হালকা বাতাস এসে ঘরের মধ্যে জ্বলন্ত লণ্ঠনটাকে নিভিয়ে দিয়ে গেল। অনেকক্ষণ দুজনের আমোদ প্রমোদ চলল।
তারপর অনেক রাতে রজতবাবু ঘরে ফিরে এলেন। ফিরে এসে দেখলেন সবাই অকাতরে ঘুমাচ্ছে। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে ঘরে ঢুকে শুয়ে পড়লেন। পরের দিন সকালে আবার রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হলো। আগের দিনের মতোই রজতবাবু আজ আবার রান্না করে সুজাতার জন্য খাবার আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলেন। একবার তিনি ভাবলেন তিনি আজ খাবার নিয়ে যাবেন না, কিন্তু এক অদম্য আকর্ষণে তিনি আর নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি আবার রাতে সুজাতার জন্য খাবার নিয়ে গেলেন। আগের দিনের মতোই আবার দুজনে একসাথে খাবার খেল। তারপর সুজাতার আহ্বানে দুজনে তাদের কুটিরে গিয়ে আবার মিলিত হল। তারপর অনেক রাত করে রজতবাবু বাড়ি ফিরে এলেন। এইভাবেই প্রতি রাতে রজতবাবু সুজাতার কাছে যেতে লাগলেন। একটা চৌম্বকীয় আকর্ষণ যেন প্রতি রাতে রজতবাবুকে সুজাতার কাছে টেনে নিয়ে যেতে লাগল। সুজাতার যৌবনের প্রাচুর্যে রজতবাবু এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে একবারের জন্য তিনি ভেবে দেখেননি এত রাতে কোনো সাধারণ ঘরের মেয়ে পুকুর পাড়ে বসে থাকবে না। এই রকমভাবে চলতে চলতে হঠাৎ একদিন সৌমেন রজতবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা রজতবাবু, আপনি প্রতিদিন রাতে একটা বাটি করে দত্তদের বাঁধের ওখানে কার জন্য খাবার নিয়ে যান? রজতবাবু তো সৌমেনের মুখে কথাটা শুনে অবাক। তিনি ভাবলেন তাহলে কি সৌমেন সবকিছু জানতে পেরে গেছে। তিনি আমতা আমতা করে বললেন, কোথায়? কই না তো, আমি তো কারোর জন্য খাবার নিয়ে যাই না। আমাকে লুকোনোর চেষ্টা করবেন না। আমি গত 2-3 দিন ধরে আপনাকে লক্ষ্য করছি। আপনি প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিঃশব্দে খাবার নিয়ে বেরিয়ে যান। আমি আপনার পিছু নিয়ে দেখেছি আপনি দত্তদের বাঁধের ধারে নেমে কোথায় যেন অদৃশ্য হয়ে যান। সত্যি করে বলুন তো, আপনি এত রাতে কোথায় ও কার জন্য খাবার নিয়ে যান? না হলে কিন্তু আমি সবাইকে আপনার খাবার চুরির ব্যাপারটা জানিয়ে দেব। না না ভাই, কাউকে কিছু বলো না। দেখো, আমি তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলছি। তোমার হয়তো মনে আছে, প্রথম যেদিন আমরা এই গ্রামে আসি সেদিনকে তো আমরা পুরো রাস্তাটা ঘুরে দেখতে গিয়েছিলাম। তোমরাও তো আমার সঙ্গেই ছিলে। তারপর আমি তোমাদের বাড়ি চলে আসার কথা বললাম। তারপর আমি দত্তদের বাঁধের ধারে গিয়ে ওই পাখি দেখছিলাম আর কি। এমন সময় আমি দেখি যে একটা মেয়ে ঘাটের ধারে বসে বসে কাঁদছে। তো আমি স্বাভাবিকভাবেই কৌতূহলবশত তাকে গিয়ে জিজ্ঞাসা করি যে সে কেন কাঁদছে। এবার মেয়েটা তখন বলে যে সে নাকি ভীষণ গরিব, সে খেতেও পায় না ভালো করে। মেয়েটা আরও বলে তার স্বামী বাবা কেউ তাকে দেখে না, তার বাবা আজ তাকে খুব মেরেছে, তাই সে পুকুর পাড়ে বসে বসে কাঁদছে। আমি তার দুঃখের কথা শুনে আর চুপ থাকতে পারলাম না। আমি তাকে বলি যে প্রতি রাতে আমি তার জন্য খাবার নিয়ে আসবো। আমাকে কিছু ভুল বুঝো না ভাই, মেয়েটাকে খাবার দেওয়ার ব্যাপারে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তবে প্রতিদিন রাতে খাবার নিয়ে গেলে মেয়েটি আমার সঙ্গে যে ব্যবহার করতে লাগলো, তখন আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি ঠিকই, কিন্তু বিশ্বাস করো যেন কোনো এক অদৃশ্য টান আমাকে প্রতি রাতে ওর কাছে টেনে নিয়ে যেতে লাগলো। আমি নিজেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। প্রতি রাতে মনে হয় সে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার কাছে। সবকিছু শোনার পর সৌমেন বলল, আমার মনে হচ্ছে ওই মেয়েটা কোনো সাধারণ মানুষ নয়। ও নিশ্চয়ই কোনো ভূত হবে যে আপনার ওপর মায়া বিস্তার করেছে। ওর হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন সেটা স্বয়ং ভগবানই জানেন। আর আপনাকেও বলি হারি, আপনি নিজে একবার বিবেচনা করলেন না যে ওই রাত দুপুরে পুকুর পাড়ে কোন সাধারণ বাড়ির মেয়ে আসতে পারে? বাঁধটার কাছাকাছি কোনো বসতি পর্যন্ত নেই। সৌমেনের কথাটা শোনা মাত্রই রজতবাবু বললেন, আরে মেয়েটা ওদের একটা কুঁড়ে ঘর আমাকে ওই পুকুর পাড়ে দেখিয়েছিল। সৌমেন এবার একটু হেসে বলল, আপনি দেখছি ভূতনির প্রেমে একদম অন্ধ হয়ে গেছেন। আপনাকে মেয়েটা যে কুঁড়ে ঘরটা দেখিয়েছে ওটা আসলে জেলেদের মাছ পাহারা দেওয়ার ঘর। দেখো ভাই, আজকের দিনে এসব একটা বুজরুগি ছাড়া কিছুই নয়। তুমি জানতে চাইলে বলে আমি তোমায় জানালাম, তা বলে তোমার সব অবাস্তব কথা আমি কিছুতেই মানতে পারবো না। দেখুন, আমি বাবা ড্রাইভার মানুষ, আমি আর কী বা বলতে পারি।
তবে যদি আমার কথা মানেন তো আজ রাত থেকে ওই দত্তদের বাঁধে আর যাবেন না। তারপর দেখুন কি হয়। এখন কাজে লাগতে হবে, আমি আসি। রাতে কাজ করে এসে এই নিয়ে কথা বলবো। আপনিও কাজটা একবার দেখে আসবেন, চলুন। তারপর এসে রান্না করবেন। এরপর সৌমেনের সঙ্গে রজতবাবু কাজের জায়গায় গিয়ে কাজ ঠিকঠাক চলছে কিনা সেগুলো দেখে আসেন। তারপর ঘরে এসে সবার জন্য রান্না করে ফেলেন। রান্না হয়ে গেলে তিনি দত্তদের বাঁধের ওখানের কুঁড়ে ঘরটা দেখতে যান। তিনি গিয়ে দেখেন এ কি, সৌমেন যা বলেছে সব সত্যি। ঘরটা পুরো ফাঁকা। কেউ যে এখানে স্থায়ীভাবে থাকে না সেটা তিনি ভালো করে বুঝতে পারলেন, আর স্বভাবতই তার ভীষণ ভয় করতে লাগলো। এরপর তিনি ঘরে ফিরে এলেন, সবার সঙ্গে দুপুরের খাবার খেয়ে নিলেন। তারপর বিকাল থেকে বাকি সময়টা তার কোনোভাবে কেটে গেল। রাতের বেলায় তিনি তার দুপুরে হওয়া অভিজ্ঞতার বর্ণনা দিলেন সৌমেনকে। অনেক রাত পর্যন্ত সৌমেন রজতবাবুর সাথে জেগে থাকল। সৌমেন রজতবাবুকে বলল, আমি খোঁজ নিয়ে জেনেছি এই গ্রামের শ্মশানে এক কাপালিক থাকে। আমরা কাল সকালে ওনার কাছে যাব। আজ ঘুমিয়ে পড়ুন। এরপর দুজনে ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরে রজতবাবুর একবার মনে হলো তিনি যে কম্বলটা নিয়ে আছেন তার উপরে কেউ যেন শুয়ে আছে। রজতবাবু ঘুমের ঘোরে কিছু বলতে পারছেন না, তবে তিনি প্রচণ্ড কষ্ট অনুভব করছেন। তার মনে হলো আর কিছুক্ষণ এইভাবে থাকলে তার শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যাবেন। তিনি অনেক কষ্টে কম্বলের উপরের বস্তুটিকে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে সরালেন। তারপর উঠে বসে কম্বল খুলে দেখলেন কেউ কোথাও নেই। তিনি আবার শুয়ে পড়লেন। হঠাৎই একটা শীতল ঠান্ডা বাতাস এসে রজতবাবুর ঘুম ভাঙিয়ে দিয়ে গেল। চোখ খুলে তিনি দেখলেন এ কি, তিনি দত্তদের বাঁধের পাড়ে কি করে এলেন? তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন। তিনি দেখলেন বাঁধের ওপারে দাঁড়িয়ে সুজাতা তাকে হাতছানি দিয়ে ডেকে বলছে, কি গো, আজ আমার জন্য খাবার আনলে না যে? আমার যে বড় খিদে পেয়েছে। এখানে তুই আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবি। আমি যখন তোকে আমার করে পেতে চেয়েছি তখন পৃথিবীর কোনো শক্তি নেই তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। সুজাতার গলার স্বর পুরোপুরি পাল্টে গেছে। সুজাতা এবার একটি ভয়ানক রূপ ধারণ করল। সুজাতার এই রকম ভয়ঙ্কর রূপ রজতবাবু এর আগে কোনো দিনও দেখেননি। সুজাতা এখন একটা প্রেত মূর্তিতে পরিণত হয়েছে। তার চোখগুলো জ্বলন্ত আগুনের চুল্লির মতো জ্বলছে। মুখের দুপাটি দাঁত বেরিয়ে আছে। তার সারা শরীর থেকে একটু একটু করে পচা গলা মাংস ঝরে ঝরে পড়ছে। রজতবাবু দেখলেন সুজাতার গলায় একটা দড়ি পরানো, আর তা থেকে একটা মস্ত বড় পাথর ঝুলছে। সুজাতা এবার আস্তে আস্তে বাঁধের জলের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর জলে ঝাঁপিয়ে পড়ল। এরপর জলে পড়া অবস্থায় সে চিৎকার করতে লাগলো, বাঁচাও 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 রজত, বাঁচাও, আমাকে ডুবে যাচ্ছে, বাঁচাও, বাঁচাও রজত, বাঁচাও। তারপর সেই ভয়াবহ আর্তনাদ ধীরে ধীরে পরিণত হলো এক পৈশাচিক অট্টহাসিতে। রজতবাবু দুই হাতে নিজের কান দুটিকে চেপে ধরে গোঙাতে আরম্ভ করলেন। তারপর হঠাৎ তিনি অনুভব করলেন
চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেছে। কান থেকে হাত নামানোর পর তার মনে হলো এইটুকু সময়ের মধ্যেই কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। তিনি ঘাড় ঘোরাতেই সেই পিশাচিনী খিলখিলিয়ে হেসে উঠে পরক্ষণেই কাঁদতে লাগলো। আজ আমার জন্য খাবার আনলে না যে? আমার যে বড় খিদে পেয়েছে। হঠাৎ তার এহেন প্রতিমূর্তি দেখে রজত বাবু ভয়ে চিৎকার করে উঠলেন। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম রে বাবা। তার পাশে সৌমেন ও অন্যরা শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। তিনি উঠে একটু জল খেয়ে শুয়ে পড়লেন, কিন্তু বাকি রাতটা তার আর ঘুম হলো না। আধো ঘুমন্ত আধো জাগন্ত অবস্থায় বাকি রাতটা তিনি কাটালেন। সকালে উঠে তিনি সৌমেনকে তার স্বপ্নের কথাটা বললেন। সৌমেন সবকিছু শোনার পর বলল, চলুন, আর দেরি করা চলবে না, আমরা এক্ষুনি সেই কাপালিকার কাছে যাই। এরপর দুজনে মুখ ধুয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করলেন। গ্রামের শেষ প্রান্তে শ্মশান। তারা হেঁটে যখন শ্মশানে পৌঁছল তখন তারা দেখল কাপালিক ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। কাপালিকের পরনে রয়েছে শুধু এক ফালি কাপড়। সারা গায়ে তিনি ছাই মেখে আছেন। মাথায় চুলগুলো সব জটা আকারে কোমর পর্যন্ত ঝুলে পড়েছে। রজতবাবু ও সৌমেন গিয়ে তার কাছে দাঁড়াতেই কাপালিক ধ্যানমগ্ন অবস্থায় গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তোরা এখানে কেন এসেছিস? কি চাস তোরা? বাবা, ইনি খুব সমস্যায় পড়ে আপনার কাছে এসেছেন। কাপালিক ওই ধ্যানমগ্ন অবস্থাতেই বলতে লাগলো, আমি জানি ও একটা চিরকুটের খপ্পরে পড়েছে। আমি তোদের গা বেঁধে দিচ্ছি। তোদের আর কোনো ভয় নেই। তোরা আজ রাত্রে আসিস। আর একটা কথা, আমার কার্য সম্পন্ন করতে একটা বলি রাখবে। তোরা পারলে একটা সঙ্গে করে দেশি মুরগি আনবি। যা এখন চলে যা হবার সেই রাত্রে হবে। সৌমেন আর রজতবাবু আর কোনো কথা না বলে ফেরার পথ ধরলেন। রজতবাবু ও সৌমেন দুজনেই অবাক কাপালিকের ওই অসীম ক্ষমতা দেখে। তবে কাপালিক চিরকুট না কি যেন একটা নাম বললেন, সেটা তারা দুজন বুঝতে পারল না। এই নাম তারা আগে কখনো শোনেনি। যাই হোক, কাপালিক যখন রাতে আসতে বলেছেন তখন রাতে গিয়ে তারা না হয় সবকিছু জানবে। তার আগে তাদের একটা দেশি মুরগি জোগাড় করতে হবে। তারা গ্রামে ফিরে অনেক খোঁজাখুঁজি করে একটা মুরগি জোগাড় করে ফেলল। রাত তখন অনেক হয়েছে। সকলে সারা দিন কাজ করে পরিশ্রান্ত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। রজতবাবু ও সৌমেন ঘর থেকে মুরগিটা নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কৃষ্ণা চতুর্দশীর চাঁদ আকাশে এখনো ফোটেনি। চারিদিকে নিবিড় কালো অন্ধকার ছেয়ে আছে। রাতের নিস্তব্ধতায় মনে হচ্ছে আজ পার্থিব অপার্থিব জগতের মধ্যে কিছু একটা ঘটবে। শীতের উত্তরে হাওয়ার ঝলক মাঝে মাঝে এসে দুজনকে ঠান্ডায় কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। তাদের খুব কাছেই মাঠগুলোতে শিয়াল ডাকছে। দু একটা শিয়াল আবার মুরগির গন্ধ পেয়ে তাদের খুব কাছে চলে আসছে। রজতবাবু ও সৌমেন শিয়ালদের জোড়া জোড়া জ্বলন্ত চোখ দেখতে পাচ্ছেন। মুরগিটা সৌমেন হাতে করে নিয়ে যাচ্ছে। গ্রাম পেরিয়ে দত্তদের দিঘির রাস্তার পাশ দিয়ে পেরোনোর সময় তারা শুনতে পেল
কে যেন দিঘির পাড়ে বসে কাঁদছে। আবার মাঝে মাঝে কখনো শুনতে পাচ্ছে কেউ যেন আর্ত চিৎকার করে বলছে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, 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 বাঁচাও আমাকে। সৌমেন ও রজতবাবু কোনো দিকে কোনো কান না দিয়ে এগিয়ে চললেন। তারা জানে প্রেত লোকের কোনো বাসিন্দা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কাপালিক যেহেতু গাত্রবন্ধন মন্ত্র দিয়ে তাদের গা বেঁধে দিয়েছেন। কিছুক্ষণ চলার পর রজতবাবুর মনে হলো তাদের পিছনে কেউ তাদের অনুসরণ করে হাঁটছে। সে সৌমেনকে সেই কথা বলতেই সৌমেন বলল, একদম পিছনে ফিরে তাকাবেন না। রজতবাবু ও সৌমেন শুনতে পেল কে যেন তাদের পিছনে খিলখিল করে হেসে উঠল। হাসিটা শুনেই রজতবাবুর গায়ের রক্ত জল হয়ে গেল। এরপর তাদের পিছনে পিছনে আসা মূর্তিটা বলতে লাগলো, তোরা আমার হাত থেকে বেঁচে পালাতে পারবি না, আর ওই কাপালিকও আমার কিচ্ছু করতে পারবে না। ভালো চাস তো ঘরে ফিরে যা, না হলে দুজন নেই মরবি। তারপর আবার মূর্তিটা খিলখিল করে হেসে উঠল। রজতবাবু ও সৌমেন এবার শ্মশানের খুব কাছে এসে পড়েছেন। তারা দেখতে পাচ্ছেন শ্মশানের ধুনি জ্বলছে, আর সেই ধুনির কাছে বসে আছে সেই কাপালিক। তারা দুজন গিয়ে কাপালিকের কাছে বসল। কাপালিক তাদের দুজনকে দেখে বলল, পথে আসার সময় তোদেরকে খুব জ্বালিয়েছে না ওই চিরকুটটা? কাপালিকের কথা শুনে রজতবাবু বললেন, আচ্ছা বাবা, যদি কিছু অপরাধ না নেন তো একটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনাকে? বল বল, কি জিজ্ঞাসা করতে চাস? বাবা, এই চিরকুন জিনিসটা কি? কাপালিক রজতবাবুর কথা শুনে অট্ট হাসি হেসে উঠল। এই নির্জন রাতে শ্মশানের মাঝে এই রকম অট্ট হাসি শুনে রজতবাবুর বুকের ভিতরটা ধক ধক করে উঠল। হাসি থামিয়ে কাপালিক বলল, চিরকুন হলো এক শ্রেণীর পেতনি। কোন গর্ভবতী মেয়ে আত্মহত্যা করে খারাপ তিথিতে মারা গেলে তার আত্মা শান্তি পায় না। তখন সে প্রেত জনিতে চিরকুন রূপে ঘুরে বেড়ায়। তুই যে চিরকুনটার খপ্পরে পড়েছিস, ও 3 মাস গর্ভবতী অবস্থায় গলায় পাথর বেঁধে জলে চাপ দিয়ে আত্মহত্যা করে। সেদিন ছিল ঘোর অমাবস্যা ও রবিবার। তাই তিথি খুব খারাপ থাকার জন্য সে 4 দোষ পায়। তার ফলে তার আত্মা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং প্রেত জনিতে ঘুরে বেড়াতে থাকে। এর আগেও অনেককে ওর মায়ার দ্বারা আবদ্ধ করে নিজের কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু আমি ওর আশা পূর্ণ হতে দিইনি। এইসব পেতনিরা খুব ভালোবাসার কাঙাল হয়, তাই এরা বেশি কম বয়সী যুবকদের নিজের মায়ার দ্বারা টানতে চেষ্টা করে শেষে মেরে দেয়। এরা সাধারণত পুকুর পাড়ে কোনো গাছের মধ্যে থাকে। গভীর রাতে কোনো যুবক পুকুরের ধারে একা গেলে এই পেতনি তাকে তার মায়ায় কান্নায় ভুলিয়ে তার উপর মায়া বিস্তার করে ভালোবাসার জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে। তবে তোর কোনো চিন্তা নেই, তুই যখন একবার আমার কাছে এসেছিস, ওই চিরকুন আর তোকে কিচ্ছু করতে পারবে না। তবে একটা কথা বলি, আমি তোকে ওর কবল থেকে মুক্ত করার পরেও কিন্তু তোকেও আবার
ওর মায়ার দ্বারা আবদ্ধ করতে পারে। তাই কোনোদিনও ভুল করেও পুকুরের ধারে একা যাবি না, তাহলে আর রক্ষে থাকবে না। এবার আমি আমার কাজ শুরু করব। আর একটা কথা বলে রাখি, আমি কাজ শুরু করে দেবার পর ও হয়তো তোদেরকে নানাভাবে ভয় দেখাবে। তোরা কিন্তু মনে সাহস রাখবি আর ওকে একদম ভয় পাবি না। এরপর কাপালিক ধুনিটার চারপাশে একটা বড় গণ্ডি কেটে দিয়ে বললেন, আমি যজ্ঞ করার সময় তোরা কোনো মতে এই গণ্ডির বাইরে যাবি না। ও যতই ডাকুক না কেন, একবারের জন্যও না। এবার কাপালিক ধুনিতে কাঠ দিয়ে বিভিন্ন রকমের মন্ত্রপাঠ আরম্ভ করে দিলেন। সৌমেন ও রজতবাবু দুজনেই তার সামনে বসে তার ক্রিয়াকলাপ দেখতে লাগলো। একবার রজতবাবু ও সৌমেনের মনে হলো তাদের গণ্ডির চারপাশে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। তাদের হালকা হালকা কথার ফিসফিসানি রজতবাবু ও সৌমেনের কানে আসছে। তারপর কিছুক্ষণ পরে আবার সব চুপচাপ হয়ে গেল। একটু দূরে কতগুলো শিয়াল সব একসঙ্গে ডেকে উঠল। কাছের একটা গাছ থেকে একটা পেঁচা চিৎকার করতে করতে উড়ে গেল। এদিকে কাপালিকের মন্ত্র পড়ার কোনো বিরাম নেই। এরপর রজতবাবু ও সৌমেন শুনল তাদের পিছনে সেই রাস্তায় শোনা নারী কণ্ঠস্বর। এবারে সে খুব রাগান্বিত কণ্ঠে বলছে, কিরে, তোদের বারণ করলাম না এখানে আসতে, তবু তোরা আমার কথা শুনলি না। এর পরিণতি এবার কি হবে দেখ। রজতবাবু ও সৌমেন সব শুনে আর থাকতে না পেরে পিছনে ফিরে তাকাল। আর পিছনে ফিরতে তারা যা দেখল তাতে তাদের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঠিক সেই দিনের রাতের স্বপ্নের মতো রজতবাবু ও সৌমেন দেখলেন সেই ভয়ঙ্কর প্রেত মূর্তিকে। তাদের পিছনে গণ্ডির বাইরে দাঁড়িয়ে আছে সেই প্রেত মূর্তি। তার সারা গা থেকে আধ গলা পচা মাংস ঝরে ঝরে পড়ছে। গলায় একটা মোটা দড়ির সঙ্গে বাঁধা রয়েছে একটা মস্ত বড় পাথর। মূর্তিটার চোখগুলো জ্বলন্ত ভাটার মতো দপদপ করে জ্বলছে। এই সব দেখে থাকতে না পেরে ভয়ে দুজন সামনে ফিরল। মূর্তিটা এবার তাদের পাশে গণ্ডির বাইরে এসে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। এবার কাপালিক মন্ত্রপাঠ শেষ করে এক জাতীয় অজানা কিছুর গুঁড়ো ছুঁড়ে দিলেন যজ্ঞের আগুনে, এবং সঙ্গে সঙ্গে চারিদিক একটা ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেল। সেই ধোঁয়ার মধ্যে ছিল অদ্ভুত এক ঝাঁঝালো গন্ধ। রজত ও সৌমেন উভয়েরই মাথা ঝিমঝিম করতে লাগলো, এবং ক্রমে তাদের চোখের সামনে অন্ধকার নেমে এলো। জ্ঞান হারালো তারা। অবচেতনা থেকে ধীরে ধীরে সম্বিত ফিরে পেয়ে রজতবাবু দেখলেন পূর্বের সেই কালো ধোঁয়ার রেশ কেটে গেছে। প্রজ্বলিত অগ্নিশিখায় সৌমেনের অসহায় মুখটা চকচক করছে। কেউ যেন তাকে হাত পা বাঁধা অবস্থায় এক বিশাল বলি কাঠে বলি দেবার জন্য প্রস্তুত করেছে। আর সেই অনিষ্টকারী ব্যক্তিটি যে আসলে কে তা আগুনের লেলিহান শিখায় বুঝতে বিশেষ অসুবিধা হলো না রজতবাবু। কি রজতবাবু, ঘোর কাটলো তাহলে? নিজের সহকর্মচারীর এই দুরবস্থা দেখে উঠে দাঁড়াতে গিয়ে রজতবাবু টের পেলেন তার হাত পাও দড়ি দিয়ে শক্তপোক্ত করে বাঁধা রয়েছে। এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? আপনি আমাদের এইভাবে বেঁধে রেখেছেন কেন? আর সৌমেন, ওকে ওইভাবে বলি কাঠি শুয়ে রেখেছেন কেন?
জানতে চাস? হ্যাঁ, কেন তোদের এইভাবে বেঁধে রেখেছি? জানতে চাস? কখনো রূহরণ সঞ্জীবনী সাধনার কথা শুনেছিস? এই সাধনার মাধ্যমে সাধারণ মানুষকে জীবিতাবস্থায় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বলি দিয়ে সাধক তার আয়ু হরণ করে অমরত্ব লাভ করে। আর আমি এই সাধনাতেই ব্রতী হয়েছি। আর তোর ওই সহকর্মচারী সৌমেন, যে এখন বলি কাটে একটা অসহায় ফাঁটার মতন পড়ে রয়েছে, ও হচ্ছে কি আমার শততম বলি। এটা অন্যায়, ঘোর অন্যায়। আর আপনি আমাদের সাথে এরকম কি করে করতে পারেন? সৌমেনই তো আমাকে বিপদ থেকে রক্ষার্থে আপনার শরণাপন্ন করেছিল। তাছাড়া আপনি তো কথা দিয়েছিলেন আমাদের সাহায্য করবেন। ওরে মূর্খ, এখনো বুঝিলে না? একটা জিনিস ভেবে দেখ, রোজ সকালে তপ্ত রোদে সারাদিন কাজ করার পর শরীর যখন ক্লান্ত হয়ে এড়িয়ে পড়ে বিছানায়, তখন চোখে নেমে আসে শুধু এক রাশ ঘুম। আর এই সৌমেন যে কিনা প্রতি রাতে বাড়ি ফিরে মদ্যপান করে ঘুমে বিভোর হয়ে পড়ত, তার পক্ষে কি করে সম্ভব হঠাৎ করে তোর পিছু নিয়ে তোর কীর্তিকলাপ আবিষ্কার করা? আমি আসলে আমি মন্ত্র বলে এই নির্বোধ সৌমেনকে বশীভূত করে তোর পিছনে পাঠিয়েছিলাম। আর শুধু তাই নয়, আজ পর্যন্ত ও তোকে আমার আর এই চিরকুণের ব্যাপারে যা বলেছে তা সবই আমার মহাবশীকরণ বিদ্যার সামান্য প্রদর্শনী মাত্র। আর সেই বিদ্যারই ফলস্বরূপ তোরা আজ এখানে আমার কার্য সিদ্ধিতে উপনীত হয়েছিস। এই সব কথা শুনে রজতবাবু ও সৌমেনের শরীর হিম হয়ে গেল। সৌমেন বুঝতে পারল তার সময় ঘনিয়ে এসেছে। কাঁপা কাঁপা গলায় রজতবাবু এবার কাপালিককে বললেন, আপনার শততম বলি হিসাবে আপনি সৌমেনকে নয়, আমাকে গ্রহণ করুন আর ওকে ছেড়ে দিন। কাপালিক এইবার এক খসখসে হাসি হেসে বলল, তা যে আর সম্ভব নয় রে। আমি যে একজনকে কথা দিয়ে ফেলেছি। কি কথা দিয়েছেন? আর কাকে? সেই যার সাথে তুই রোজ রাতে কাম লীলায় লিপ্ত হতিস, তোর সেই সুজাতা
ওরফে চিরকুনকে রে। মানে 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 ওই সুজাতা যে তোকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে রে। সত্যিকারের ভালোবেসে ফেলেছে। এরপর জঙ্গলের নিস্তব্ধতা কাটিয়ে হঠাৎই এক পরিচিত পৈশাচিক কণ্ঠ হিড়হিড়িয়ে বলে উঠল, এই কাপালি, তুই তাড়াতাড়ি ওই সৌমেনকে বলি দিয়ে তোর সাধনার সিদ্ধি লাভ কর। তুই এতদিন যতগুলো বলি দিয়েছিস, আমি তাদের সবাইকে নিজের মায়ার বাঁধনে বেঁধে তোর কাছে এনে দিয়েছি। আমি নিজের কথা রেখেছি, এবার তুইও নিজের কথা রাখ। আমায় তুই মন্ত্র বলে আমার মনুষ্য দেহ পুনরায় ফিরিয়ে দে। আর আমার ভালোবাসা, আমার রজতকে আমার করে দে। সুজাতার কথা শেষ হতে না হতেই কাপালিকের ঠোঁটের কোণায় একটা হালকা পৈশাচিক হাসি ফুটে উঠল। তার চোখের দৃষ্টিতে সে বুঝিয়ে দিল তার মনে রয়েছে এক সুপ্ত মারণ অভিসন্ধি। ধীরে ধীরে সে এগিয়ে গেল বলি কাঠের দিকে। তার এগিয়ে আসা দেখে সৌমেন বুঝতে পেরেছে যে তার হাতে আর বেশি সময় নেই। সে ছটপট করতে লাগলো নিজেকে বাঁধন মুক্ত করার জন্য, কিন্তু শত চেষ্টা করেও সে নিজেকে মুক্ত করতে পারছে না। সে ভয়ে কেঁদে উঠল এবার। আমার মারবেন না, আমার মারবেন না, আমার বাড়িতে ছেলে আছে। এহেন মর্মান্তিক দৃশ্য দেখে রজত বাবু ও কাপালিকের কাছে করজোড়ে মিনতি করতে লাগলেন, করবেন না, দয়া করে ওকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন ওকে। কারো কোনো কথায় বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে কাপালিক এবার বলি কাঠের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসল। পাশের যজ্ঞবেদী থেকে মুঠো মুঠো ভস্য নিয়ে উন্মাদের ন্যায় নিজের সারা শরীরে মাখতে লাগলো। এরপর পাশে রাখা একটা পোঁটলা থেকে বার করে আনলো একটা বাঁদরের কলিজা। সেই রক্ত মাখা কলিজায় একটা কামড় বসিয়ে ভেতর থেকে বেরিয়ে আসা তাজা রক্ত সে মাখিয়ে দিল সৌমেনের সারা মুখে। তারপর সে তার কোমরের কোঁচড় থেকে কালো বিড়ালের হাড়ের চূর্ণ বার করে মানুষের খুলিতে রাখা অদ্ভুত এক তরলের সাথে মিশিয়ে দিয়ে কিছু মন্ত্র পাঠ করে ঠক ঠক করে সেই তরল ঢেলে দিল নিজের গলায়। কাপালিকের রূপ এখন আরো ভয়ানক হয়ে উঠেছে। এবার সে আস্তে আস্তে বলি কাঠের পাশ থেকে তুলে নিল একটা বিরাট খড়গ। সাথে সাথেই গোটা জঙ্গলটা যেন এক প্রেত পুরীতে পরিণত হলো। চারিদিক থেকে ভেসে আসতে লাগলো শিয়াল ও দাঁড় কাকের কর্কশ ডাক। এরপর কোন এক নাম না জানা রাতচরা পাখি এসে জানান দিয়ে গেল এই জঙ্গল আর কোনো সাধারণ মানুষের জন্য নয়। কাপালিকের খড়গ এবার উঠে গেল শূন্যে। সৌমেন ভয়ার্ত কণ্ঠে চিৎকার করতে লাগলো। নিমেষের মধ্যে সেই খড়গ নেমে এলো সৌমেনের গর্দানে। সাথে সাথেই সৌমেনের চিৎকার বন্ধ হয়ে গেল চিরতরে। সৌমেনের নিথর মাথাটা ছিটকে গিয়ে পড়ল রজত বাবুর পায়ের সামনে। আর্তনাদ করে উঠলেন তিনি। অন্যদিকে বলির পরেও সৌমেনের সেই দেহটা বাঁচার জন্য ছটপট করে চলেছে অনবরত। ভিমকে দিয়ে রক্ত বেরিয়ে এসে সারা শরীর ভিজিয়ে দিয়ে যাচ্ছে কাপালিকে। পাশে চিরকুন হাততালি দিয়ে খিলখিল করে হেসে চলেছে। এহেন দৃশ্য দেখে রজত বাবু তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে রইলেন। হাসি থামিয়ে ব্যাকুল কণ্ঠে চিরকুন এবার বলল, আমার মানুষ করে দে। আমি যে আর এক মুহূর্ত রজতকে ছাড়া থাকতে পারছি না। আমার মানুষ শরীর ওর ভালোবাসার স্পর্শ পেতে ব্যাকুল হয়ে উঠছে, ব্যাকুল হয়ে উঠেছে।
প্রেম যে একেবারে জোরে জোরে পড়ছে। কিন্তু কিন্তু তুই যে আর রজতকে পাবি না রে চিরকুন। রজতকে দিবি না মানে? কি ভুলে গেছিস? দত্তদের পুকুর থেকে তুই আনা আমার দেহাবশেষ দেখে আমাকে কথা দিয়েছিস যে আমি যদি তোকে তোর সিদ্ধি লাভে সাহায্য করি, আমি যা চাইব তুই আমায় তাই দিবি। তাহলে কিসের জন্য অস্বীকার করছিস? জয় কবলিক। ঠিকই তো, আমি তো তোকে বলেছিলাম যে তোকে মনুষ্য রূপ ফিরিয়ে দেব, যাতে তুই তোর রজতকে নিজের করে পেতে পারিস। কিন্তু এখন যে আর তা আমি করতে পারবো না। কি বললি? তোকে আমি শেষ করে দেব। শেষ? ওরে আমার মূর্খ পিশাচিনী, শেষ তো এবার তোর পীড়িতের রজতকে আমি করব। তোকে আমি মিথ্যা বলেছিলাম। আমার এই সাধনায় সিদ্ধি লাভ করতে 100 খানা নয়, 101 খানা পুরুষের বলির প্রয়োজন। 100তম বলি তো হয়ে গেল। এইবারে বলি কাটে তোর সামনেই তোর রজতকে আমি বলি দেব। কথাটা শোনা মাত্রই চিরকুন ক্রোধান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল। ওরে মনুষ্যরূপী শয়তান, এই ছিল তোর মনে? তোকে আমি আর আস্ত রাখবো না। তোর বুক চিরে রক্ত পান করে মেরে ফেলবো তোকে। এই বলে চিরকুন এগিয়ে গেল কাপালিকের দিকে। হঠাৎই অদৃশ্য কিছুতে বাধা পেয়ে পিছিয়ে এলো সে বারবার কাপালিকের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকলো, আর বারবার অদৃশ্য কিছুতে বাধা পেয়ে ফিরে ফিরে আসতে লাগলো। কাপালিক এবার অট্টহাস্য করে বলল, ওরে মূর্খ, তোর হাত থেকে বাঁচার জন্য আমি সর্বপ্রথমে যে চারিপাশ মন্ত্র বলে গন্ডি কেটে দিয়েছি। তুই চাইলেও এই গন্ডি টপকে আর আমার কাছে আসতে পারবি না। শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে সুজাতা এবার হাউ মাউ করে কেঁদে উঠল। রজত, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমি হয়তো তোমাকে আর বাঁচাতে পারবো না। আমার মতন অভাগিনীর কপালে সত্যিই ভালোবাসা লেখা নেই। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে রয়েছেন রজতবাবু। সবই তিনি দেখতে ও শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি যে মানসিক আঘাত পেয়েছেন তার ফলে তার দেহ কোনো প্রতিক্রিয়া করতে পারছে না। সুজাতার এইরূপ অবস্থা দেখে তার খুব কষ্ট হতে লাগল। এত কিছু হওয়া সত্ত্বেও রজতবাবুর মন হয়তো এই কদিনে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে সুজাতাকে। এবার সে দেখল কাপালিক তার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। তার হাতে রয়েছে সৌমেনের গরম রক্ত মাখা সেই খড়গ। এরপর সুজাতা কেঁদে কেঁদে কাপালিকের কাছে অনুরোধ করতে লাগলো, আমি তোকে অন্য আরেকজনকে ধরে এনে দিচ্ছি, তুই তাকে বলি দে, আর আমার রজতকে ছেড়ে দে। তা অসম্ভব। আর মাত্র কিছু সময় অবশিষ্ট রয়েছে, তারপরই সমস্ত গ্রহ নক্ষত্র
মাত্র নিজের স্থান পরিবর্তন করে নেবে, আর তা পুনরায় এই একই অবস্থানে ফিরতে 100 বছর সময় লাগবে। আর আমি ততদিন অপেক্ষা করতে পারবো না। তাই তো রজতকেই বলি দেব। এই বলে কাপালিক রজত বাবুর ঘাড় ধরে তাকে হিড় করে টেনে বলির কাঠের দিকে নিয়ে যেতে লাগলো। দেখ সুজাতা, তোর রজতের কি পরিণতি না করি এইবার। বলে কাপালিক রজত বাবুকে বলি কাঠে শোয়াতে যাচ্ছে, এমন সময় নিজের শরীরের শেষ শক্তিটুকু প্রয়োগ করে রজত বাবু তার শরীরটাকে ছুঁড়ে দিলেন কাপালিকের দিকে। তার ধাক্কায় খানিক দূরে ছিটকে গিয়ে পড়ল কাপালিক। কুত্তার বাচ্চা, তুই আমাকে ঠেলে দিলি। দেখ এবার তোর কি অবস্থাটাই না করি। এই বলে কাপালিক উঠে দাঁড়িয়ে রজত বাবুর দিকে এগোতে যাবে, এমন সময় তার সামনে এসে তার গলা টিপে তাকে শূন্যে তুলে ধরল চেকুন। এটা অসম্ভব। কথাটা বলা মাত্রই কাপালিক লক্ষ্য করল যে সে আর তার গণ্ডির ভেতরে নেই। রজত বাবুর ধাক্কায় সে ছিটকে গণ্ডির বাইরে এসে পড়েছে। কি বলেছিস তুই? আমার রজতকে শেষ করে দিবি না? দেখ এবার আমি তোর কি অবস্থাটাই না করি, দেখ। এই বলে সে তার ধারালো নখওয়ালা ডান হাতটা কাপালিকের বুকের ভিতর ঢুকিয়ে দিয়ে তার হৃৎপিণ্ডটাকে বার করে নিয়ে এলো। যন্ত্রণায় চিৎকার করে ধীরে ধীরে কাপালিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। চিরকুন এবার সুজাতার রূপ ধারণ করল এবং দৌড়ে গিয়ে রজতবাবুর বাঁধন খুলে দিল। তুমি ঠিক আছো তো? রজতবাবু নিজেকে একটু ধাতস্থ করে বললেন, হ্যাঁ গো। আমার এরূপ ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। আমি শুধু তোমায় পেতে চেয়েছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। রজতবাবু এবার সুজাতার হাত দুটো চেপে ধরে তার চোখে চোখ রেখে বললেন, তোমার ভালোবাসার শক্তি আমাকে তোমার ভালোবাসায় আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি গো সুজাতা। আচ্ছা সুজাতা, তোমার এই প্রেত রূপ থেকে মুক্তি পাওয়ার কি আর কোনো রকম উপায় নেই? আছে তো। তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে? নিশ্চয়, আমি তোমায় মুক্তি দেব, কিন্তু কিভাবে? কাপালিক তার কুঠিরে আমার দেহাবশেষগুলো একটা বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে। তুমি যদি সেই দেহাবশেষটা সৎকার করতে পারো তাহলে আমি মুক্তি পেয়ে যাব। কোথায় সেই কুটির? সুজাতা রজতবাবুকে কাপালিকের সেই কুটিরের কাছে নিয়ে গেল। রজতবাবু কুটিরের মধ্যে থেকে বার করে নিয়ে আসলেন সেই বাক্সটা। সুজাতা বলল, এরপর কিন্তু তুমি চাইলেও আমাকে আর দেখতে পাবে না। তবে একটা কথা মনে রাখবে, আমি যেখানেই থাকি না কেন তোমাকে এইভাবেই সারাটা জীবন আমি ভালোবেসে যাব। এই জন্মে তো আর তোমায় আমি পেলাম না, কিন্তু পরের জন্মে তুমি শুধু আমার হবে। কথা দাও, শুধু আমার। কথা দিলাম। চোখের জল মুছতে মুছতে রজতবাবু এবার বাক্সটা খুলে তার মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন। সাথে সাথেই সুজাতার দেহ এক অদ্ভুত উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল। শেষবারের মতো সুজাতা রজতবাবুকে বলল, আমার একটা শেষ আবদার আছে, রাখবে গো? রজতবাবু এবার নিজেকে একটু সামলে হাসি মুখে সুজাতাকে বললেন, বলো, কি চাই তোমার?
সুজাতা দৌড়ে এসে রজতবাবুকে জড়িয়ে ধরল। দুজনের চোখ দিয়ে অনবরত ঝরে চলেছে অশ্রুধারা। রজতবাবু এবার সুজাতার কপালে আলতোভাবে চুম্বন করলেন। সাথে সাথেই রজতবাবুর বুকের ভেতরটা একেবারে শূন্য করে দিয়ে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল সুজাতার শরীর। মুক্তি পেল সে।